তো সেদিন আমার উপর ভয়াবহ একটা হামলা হয়। যুবলীগ, আওয়ামী লীগ আর জাসদ মিলে হামলা করে গাড়িতে। হলো 5ই মে 13 সালে আমি সেখানে উপস্থিত হয়েছি এবং আমার বক্তব্যটাও খুব ভাইরাল ছিল। কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ যদি গাদ্দারি না করত তো সেদিনেই বাংলাদেশ স্বাধীন হয়ে যেত। 13 সালের 5ই মে বেগম খালেদা জিয়ার নির্দেশ ছিল, ঢাকায় যারা আছে সবাইকে নেমে যাওয়ার নির্দেশ ছিল। তো আমি যতটুকু জানি সাদেক হোসেন খোকা এবং ঢাকার তৎকালীন কিছু নেতৃবৃন্দ বেগম জিয়ার এই নির্দেশ মানে নাই এবং তারা গাদ্দারি করছে। কিন্তু জমিয়ত যেমন বিএনপির লেজুর ভিত্তি করতেছে, আবার বলা হয় মজলিস জামাতের লেজুর ভিত্তি করতেছে। তা আমাদের তো এই লেজুর ভিত্তি ছাড়তে হবে। আমি চাই হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রথমেই একটা পলিটিক্যাল উইং খুলতে হবে, অর্থাৎ টোটাল হেফাজত পলিটিক্স করবে না, কিন্তু তাদের একটা রাজনৈতিক একটা শাখা থাকতে হবে। যে এই অভ্যুত্থান শুধু জুলাই যোদ্ধাদের কৃতিত্ব না, এখানে হেফাজতের কৃতিত্ব সবচেয়ে বেশি। এবং 9 তারিখ নারায়ণগঞ্জের মহাসমাবেশে এটা আমি বলছি। এরপর থেকেও এই হেফাজতের নেতারা যারা তারা বলা শুরু করছে 5ই মের বিষয়টা। 5ই মেটাকে তো তারা আলোচনাতেই আনতে চায়নি, এই ন্যারেটিভটাই তারা দেয় নাই। এতে বোঝা যায় যে তারা অনেকটাই অদূরদর্শী। আমার প্রত্যক্ষদর্শী ছাত্র বলতেছে যে আমার পা মাটিতে পড়েনি, তে লাশগুলোর হিসাব কোথায়? বলা হয় 51 জন 52 জন, আমি মনে করি কয়েক হাজার লোক শাহাদাত বরণ করছে 13 সালের 5ই মে। সালের 5ই মে, হ্যাঁ, আমি তো সেখানে উপস্থিত ছিলাম। এখানে অনেকগুলো বিষয় আছে। প্রথম হচ্ছে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে 9-তে, তখন 2013 সাল পর্যন্ত দেশে কোনো আন্দোলন হয় নাই। ইসলামী ঘরানার কেউ করে নাই বা অন্য যারা সোকাল পলিটিশিয়ান তারাও কোনো আন্দোলন করতে পারেনি, মাঠেই কেউ নামতে পারেনি। আল্লাহ তাআলা অসীম দয়া, প্রথম রাজপথের আন্দোলনটা শুরু করেছে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ। এটা 2013 সালের 3রা জানুয়ারি আমরা ঢাকায় প্রোগ্রাম করেছি। তখন আমাদের দাবি দাওয়া নিয়ে আমরা মাঠে নেমেছি। তখন সেই ফেসিবাদী সরকার আমাদের উপর নির্মম নির্যাতন চালিয়েছিল। বাইতুল মোকাররম দক্ষিণ গেটে আমাদের উপর হামলা করেছে, আমার চোখে পিপার স্প্রে নিক্ষেপ করেছিল। সেই আন্দোলন শুরু হলো বাংলাদেশে 2013 সালের 3রা জানুয়ারি থেকে। এবং বিসিএস গাইডে তখন প্রশ্ন আসছিল যে বাংলাদেশে কোন সংগঠনের উপর প্রথম পিপার স্প্রে নিক্ষেপ করা হয়। সেখানে উত্তর ছিল তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ। এরপর কিছুদিন পরই শাহবাগে নাস্তিকরা বসলো, শাহবাগ চত্বরে। এটা ফেব্রুয়ারির দিকে হবে। তা আমার প্রোগ্রাম ছিল মাগুরাতে। সেখানে আমি নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে, বিশেষ করে একটা নাস্তিক ছিল রাজীব, তাকে হত্যা করা হয়েছিল। তো ওসব বিষয়ে আমি বক্তব্য রেখেছিলাম যে এরকম স্বীকৃত নাস্তিকের কোনো জানাজা হতে পারে না, তার মৃত্যুতে কোনো মুসলমান শোক প্রকাশ করতে পারে না, এবং এই যে শাহবাগ চত্বর এটাকে উচ্ছেদ করতে হবে। আমি তখনই বুঝতে পেরেছিলাম এবং বলেছিলাম এটা হচ্ছে পশ্চিমাদের একটা কালচারাল অ্যাটাক, ইসলামী সভ্যতার বিপক্ষে, বাংলাদেশের জাতিসত্তার বিপক্ষে এটা একটা সাংস্কৃতিক আগ্রাসন। তো সেদিন আমার উপর ভয়াবহ একটা হামলা হয়। যুবলীগ, আওয়ামী লীগ আর জাসদ মিলে হামলা করে গাড়িতে, এবং আমার বিপক্ষে তখন র্যাবও ছিল, পুলিশও ছিল, তারা ওদেরকে শেল্টার দিয়েছিল। তো আমি নিরাপদে ঢাকা ফিরে আসি। পরের দিন প্রায় 17টা চ্যানেল ও পত্রিকা এই নিউজটা খুব ভালো ফলো করে প্রচার হয়েছে। এর ঠিক 1 মাস 23 দিন পর এপ্রিলের 6 তারিখ হেফাজতে ইসলাম 13 সালে 6 এপ্রিল প্রথম শাপলা চত্বরের প্রোগ্রামটা ঘোষণা করল। তা আমি সেখানে গেছি এবং উপস্থিত হয়েছে আমাদের সংগঠনের লোকজন নিয়ে। তারপর আবার মে মাসের 5 তারিখ হলো 5ই মে 13 সালে আমি সেখানে উপস্থিত হয়েছি এবং আমার বক্তব্যটাও খুব ভাইরাল ছিল।
বিভিন্ন চ্যানেল আমার বক্তব্যটাই প্রচার করেছিল। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি সেখানে ঘটেছিল। কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ যদি গাদ্দারি না করত, তো সেদিনেই বাংলাদেশ স্বাধীন হয়ে যেত, ফেসিবাদ আর বেশি সময় থাকতে পারত না। কি পরিমাণ মানুষ নিহত হয়েছে তার একটা হিসাব আমার কাছেও আছে। আমি সেখানে উপস্থিত ছিলাম ভোর 3টার দিকে। আমি আমার ছাত্রদের রেখে শাপলা চত্বর, আমার একটা বক্তব্য হয়েছিল যাত্রাবাড়ি 2টা আর শাপলা চত্বরে 1টা। তো সেখানে আমি ছাত্রদেরকে রেখে বাসায় আসতেছি, একটু ফ্রেশ হয়ে আবার যাব নাস্তা নিয়ে ওদের জন্য ভোরে। তাই বাসায় এসে পৌঁছলাম, 4টার সময় শুনি যে সরকার ক্র্যাকডাউন শুরু করছে। তা আমার ছাত্রগুলো, আল্লাহর অসীম দয়া, এই ছাত্রগুলো ওখানেই ছিল, তারা নিরাপদে ফিরে আসছে। একটা ছোট বাচ্চা ছিল, সে তখন ফার্স্ট ইয়ারে পড়তো আমার এখানে। তো চতুর্দিক দিয়ে সাউন্ড গ্রেনেডের কারণে আমারই এক বড় ছাত্র তাকে বাবুনগরী সাহেবের ট্রাকে উঠাই দিছে। তো কিছুক্ষণ পর ওই ট্রাকের মধ্যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো। তখন তো আর থাকা যায় না, বাবুনগরী সাহেবকে অ্যারেস্ট করছে। সে দেখলো, সে ট্রাক থেকে নামছে, চোখ খুলতে পারে না। সে আমাকে বলল ট্রাক থেকে নেমে সে কোনো রকম সোনালী ব্যাংকের বারান্দায় যেয়ে উঠল। সে বলছে আমার পা মাটিতে পড়ে নাই, মানে পুরাটাতে লাশ ছিল। তো এই ট্রাক থেকে সোনালী ব্যাংকের সিঁড়ি পর্যন্ত আমার প্রত্যক্ষদর্শী ছাত্র বলতেছে যে আমার পা মাটিতে পড়েনি, মানে মানুষের উপর পা রেখে আমি গেছি। ওই লোকগুলো তো মৃত, তে লাশগুলোর হিসাব কোথায়? বলা হয় 51 জন 52 জন, আমি মনে করি কয়েক হাজার লোক শাহাদাত বরণ করছে 13 সালের 5ই মে। এবং আমাদের সবচেয়ে দুঃখ যে ফেসিবাদের পতনে, ফেসিবাদ বিরোধী আন্দোলনের আগ্নেয়গিরিটা সৃষ্টি করে দিয়েছিল 5ই মেতে শহীদি কাফেলা, ইসলামপন্থীগণ, এবং সেটা মতিঝিলে। সে আগ্নেয়গিরিতে বিস্ফোরণ ঘটিয়েছে জুলাই যোদ্ধারা। অতএব সব কৃতিত্ব জুলাই যোদ্ধাদের, বা তারা যা বলবে তাই হবে, তাদের ন্যারেটিভে দেশ চলবে, এটা একটা বৈষম্য। বরং আমি মনে করি সকল ক্ষেত্রে শাপলা চত্বরে যারা শাহাদাত বরণ করছে, তাদের উত্তরসূরি যারা, তাদের নেতৃত্বে যারা ছিল, তাদের ন্যারেটিভ নিতে হবে, রাষ্ট্র গঠনে তাদের পার্টিসিপেট থাকতে হবে, এবং সেই শাপলা চত্বরে গণহত্যার সুষ্ঠু বিচার আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করি করতে হবে। নতুবা জাতীয় দেশ কলঙ্কমুক্ত হতে পারবে না। প্রশ্ন রাখতে পারি আমি? হ্যাঁ। প্রথম প্রশ্ন হলো, বলছিলেন যে 2013 সালের আগ পর্যন্ত তেমন কোনো আন্দোলন হয় নাই, কেউ করে নাই। হাসিনার ফেসিবাদের যে রূপটা, ওই রূপটা 13 সালের পর থেকে শুরু হয়েছে। তো এই হাসিনা ফেসিবাদ হওয়ার যে রূপটা, এই রূপটা কি হেফাজতের আন্দোলনের কারণে হয়েছে, নাকি এটা হওয়ার কথা ছিল? না, এটা তো সব প্রি প্ল্যান ছিল। এখানে আরেকটা বিষয় আছে, বিহাইন্ড দ্য স্ক্রিন কিছু ঘটে বিশ্ব রাজনীতিতে। তো সবচেয়ে দুঃখজনক, আমাদের বাঙালির ভাগ্য বিপন্ন, বা যেটা খাস বাংলায় পোড়া কপাল বলে, 2টা। একটা হচ্ছে 47-এর আগ থেকে এই ভূখণ্ডটা চক্রান্তের শিকার। কখনো ছিল ব্রিটিশ চক্রান্তে, কখনো ছিল রুশ ভারতের চক্রান্তের শিকার, পরবর্তীতে হচ্ছে মার্কিন ডিপ স্টেটের চক্রান্তের শিকার। আমরা চক্রান্ত মুক্ত না। আর 2 হচ্ছে যে ভাগ্যের নির্মম পরিহাস বলা যায়, আমাদের দুর্ভাগ্য যে আমাদের পাশে প্রতিবেশী দেশ ভারত। এই 2টা কারণে আমাদের দেশের মধ্যে যত রাজনৈতিক অপসংস্কৃতি হয়, খুন খারাপি হয়, দেশের যে পলিটিক্যাল স্টেবিলিটি আসে না, এটার মূল কারণ হচ্ছে এটা। এগুলো মোকাবেলা করে যারা চলতে পারবে তারাই যোগ্য নেতা, তারাই দেশকে এগিয়ে নিতে পারবে। ডক্টর হ্যান্টিংটন যখন সোভিয়েত রাশিয়ার পতন হয়ে যায় 90 দশকের পরে, সে একটা থিসিস লিখেছিল, দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, সভ্যতার দ্বন্দ্ব। অর্থাৎ তারা ভয় পেত, এখনও তারা ভয় পায়, যে একমাত্র ইসলামী সভ্যতাটাই কালজয়ী মহাজয়ী এক সভ্যতা। এটার মোকাবেলায় কোনো সভ্যতা পৃথিবীতে টিকে থাকতে পারেনি। তো মিস্টার হ্যান্টিংটন তার ডক্ট্রিনে এটাই উল্লেখ করছে যে পৃথিবীর বিভিন্ন মুসলিম ভূখণ্ডে
ইসলামপন্থীদের রাজনৈতিক উত্থান ঠেকাতে হবে। তো তারা চেষ্টাও করছে, সব জায়গায় ব্যর্থ হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখছি আমেরিকা হামলা করছে ইরাকে, তারপরে লিবিয়াতে, আফগানিস্তানে, সব জায়গায় সে পরাজিত হয়েছে। আসলে ইসলাম ও মুসলমানের বিপক্ষে কোনো চক্রান্তি তো টিকতে পারে না, কারণ ইসলাম ও মুসলমানের প্রকৃত হেফাজতকারী তো আল্লাহ তাআলা স্বয়ং। সেই সভ্যতার দ্বন্দ্ব, সেই যে থিসিস মিস্টার হ্যান্টিংটন করে গেছে, যেটাকে বাস্তবায়নের দায়িত্ব নিয়েছিল আমেরিকার নিউ কনজারভেটিভ, নতুন রক্ষণশীল একটা গোষ্ঠী গড়ে উঠছিল। এটার সদস্য ছিল 15 জন: কন্ডোলিজা রাইস, রামসফেল্ড, সিনিয়র বুশ, তারপরে ইসরায়েলের তখনকার ছিল শ্যারন। এই একটা গোষ্ঠী মিলে একটা তারা নিউ কনজারভেটিভ একটা সংস্থা গড়ে তুলছিল। তাদের উদ্দেশ্যই ছিল ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, ওইখানে যে তত্ত্বটা দিয়েছে মিস্টার হ্যান্টিংটন, সেটার আলোকে আপনার গ্লোবাল পলিটিক্সটাকে গড়ে তুলবে। কিন্তু আল্লাহর অসীম রহমত, যে মুসলমানের প্রচুর জীবন এবং রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা সেই চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছে। সেটা নস্যাৎ হওয়াতেই তারা আবার পরে ওয়ার অন টেরর এই স্কিমটা হাতে নিয়েছে আমেরিকা। এটাও ব্যর্থ হয়ে গেছে। তো মূলত শেখ হাসিনা, তার বিষয়টা কি? তাকে তো বসানো হয়েছিল মার্কিন ডিপ স্টেটের মাধ্যমে। 8 সালের পরে বাংলাদেশে একটা গভর্নমেন্ট আসছিল না, 111 গভর্নমেন্ট বলে, ওদের প্রত্যেকেই ছিল মার্কিন ডিপ স্টেট কর্তৃক পরিচালিত, এবং পরিকল্পিতভাবে হাসিনাকে আনা হয়েছিল বাংলাদেশকে ধীরে ধীরে এই পর্যায়ে নিয়ে আসার জন্য। অতএব হেফাজতের কারণে শেখ হাসিনা সহিংস বিষয়টা এমন না, সেটা হওয়ারই ছিল। বরং হেফাজত নেতৃত্ব দেওয়ার কারণে 5ই মের সংগ্রাম, আন্দোলন, আত্মাহুতি ও রক্তের বিনিময়ে আমি মনে করি বাংলাদেশ মার্কিন ডিপ স্টেট, জায়নবাদী, উগ্র হিন্দুত্ববাদী, তাদের যে কিছু এজেন্ডা ছিল, এটা বুমেরাং হয়ে গেছে, এটা আমি মনে করি। শেখ, শাপলার ঐতিহাসিক যে প্রশ্নটি বারবার আমাদের সামনে আসে, সেটি হচ্ছে সেদিন কর্মসূচি ছিল অবরোধ কর্মসূচি, কিন্তু অবরোধ থেকে নিজেরা শাপলায় গিয়ে অবরুদ্ধ হয়ে যাওয়ার যে বিষয়টা, এটাকে আপনি কিভাবে দেখেন? আমি আপনাকে এটার উত্তর আগেই দিয়ে ফেলেছি, যে কিছু নেতৃত্বে গাদ্দারি ছিল, মুনাফিকি ছিল, কিছু লোক পারচেজ হয়ে গেছিল গভর্নমেন্টের কাছে, তাদেরই ভুল সিদ্ধান্তের কারণে এটা হয়েছে। যে 6টা মুখে জনগণ অবস্থান করতো, তা সরকারের পতন পরের দিন সকালে নিশ্চিত ছিল, এবং আমাদের সকল দাবি দাওয়া সরকার মেনে নিতে বাধ্য হইত, বা দাবি দাওয়াগুলো আদায় আমরাই করে ফেলতে পারতাম। তো ওখানে যে অবরুদ্ধ হয়ে যাওয়া, মানে এক জায়গায় এসে উপস্থিত হওয়া যেন ভালো করে টার্গেট করতে পারে, এটাই হয়েছে না। এটার কারণ ওই যে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তৎকালীন ডিজিএফআই কর্তৃক, এনএসআই কর্তৃক মিসগাইডেড হয়েছিল নেতৃবৃন্দের অনেকে। প্রবীণ রাজনীতিবিদ যারা, তা তো কনস্পিরেসি বুঝে না, তারা ওই যে অন্যান্য নেতৃবৃন্দের কথায় পরিচালিত হয়। আর 2-4 জন গাদ্দার তো থাকি, যারা ডিজিএফআই কর্তৃক এবং এনএসআই কর্তৃক পরিচালিত ছিল তখন। এদের স্বরূপটা এখন আমরা দেখতে পাচ্ছি। এরা তো আর মরে যায় না, এরা তো জীবিত আছে। কেউ সেরাতেই পালাইছে, কেউ যে জামাইয়া ধরে তৎকালীন সরকারের জামাইয়া ধরে জেলখানায় ছিল, এটা একেবারে জেনে বুঝে ভুলটা করা হয়েছিল, এবং তখন ডিজিএফআই ও এনএসআই এর খপ্পরে পড়ছিল তারা। আমার মনে বিনিময়ে কিছু নগদ পেয়েছে, অথবা কোনো লিপসা বা প্রলোভন ছিল। এর জন্য আমি গোটা হেফাজতকে দায়ী করতে পারি না, হেফাজতের সকল নেতৃবৃন্দকে দায়ী করতে পারি না। কারণ আমি আগেই বলছি, হেফাজতে যারা নেতৃবৃন্দ ছিলেন, বিশেষ করে জুনায়েদ বামুনগরী সাহেব, উনি খুব মুখলেস লোক ছিলেন, কোনো সন্দেহ নাই তার এখলাসে কোনো ঘাটতি ছিল না, এবং উনি খুব বড় মাপের আলেম ছিলেন। কিন্তু এই যে কনস্পিরেসি, ষড়যন্ত্রকে বুঝা, বা প্রচলিত রাজনীতির মারপেচ বুঝা, কিংবা অন্যান্য যারা দ্বিতীয় সারি তৃতীয় সারিতে নেতৃবৃন্দ ছিল, গলা ফাটায় যারা, এরা যে ডিজিএফআই কর্তৃক বা এনএসআই কর্তৃক এরা যে হয় নাই, মিসগাইডেড হয় নাই, এটা তো বলার সুযোগ নেই। এটার দায়িত্ব আর তাদেরকে দেওয়া যায় না। বলা হয় যে শহীদদের সংখ্যা নিয়ে অনেক মতভেদ রয়েছে, কেউ বলে 100, 200, 2000, আপনি বললেন কয়েক হাজার হতে পারে। আমার হিসাবে কয়েক হাজার। এর প্রকৃত তথ্যটা এখন পর্যন্ত কেন বের করা সম্ভব হইল না? এটা আমাদের দুর্বলতা। তো এর মধ্যে একটা কারণও আছে,
মানে 5ই মে যারা শাহাদাত বরণ করছে প্রকাশ্যে তাদের জানাজাটা তৎকালীন সরকার হতে দেয়নি, গোপনে তাদের জানাজা হয়েছে, গোপনে তাদের দাফন হয়েছে। তখন যে যে মাদ্রাসার ছাত্রগুলো শাহাদাত বরণ করছে মাদ্রাসার লোকগুলো আতঙ্কিত হয়ে গেল যে আমাদের মাদ্রাসা তো বন্ধ হয়ে যাবে। তখন তারা ডিক্লেয়ারই দিল না যে এই ছাত্র আমার, এই লোক আমার, তো সঠিক জরিপটা আসবে কি করে? এটা একটা কারণ। কিন্তু আমার মনে হয় যারা নেতৃত্ব ছিল হেফাজতে তাদের উচিত ছিল প্রতিটা এলাকায় যাওয়া এবং শহীদদের সঠিক একটা সংখ্যা নির্ধারণ করা। এটা তো এখন পসিবল ছিল, 2 বছর হয়ে গেছে হাসিনা চলে যাচ্ছে। হ্যাঁ, পসিবল ছিল। এখন কেন হচ্ছে না? এটা হেফাজতের নেতারাই বলতে পারবে, আমি তো আর হেফাজতের নেতা না, শুভাকাঙ্ক্ষী। আপনার এখানে কি মনে হয় যে তাদের এখানে রাজনৈতিক কোনো ফায়দা হাসিল হবে না এই টাইপের কিছু? শতভাগ তাদের রাজনৈতিক ফায়দার জন্য এটা না, কিছুটা অবহেলা, কিছুটা অমনোযোগিতা, কিছুটা দূরদর্শিতার অভাব। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, 24 আপনার আগস্টের 5 তারিখ 24 সালে যে বিপ্লব বা অভ্যুত্থান যেটাই হইল, এরপর আমি অবাক হয়ে দেখলাম যে বাংলাদেশের সব আলেম ওলামা বলতেছে যে জুলাই যোদ্ধাদের অবদান, তারা দেশকে মুক্ত করছে। বাংলাদেশে ফার্স্ট আমার ন্যারেটিভ বা বক্তব্য ছিল আগস্টের 8 তারিখ সংবাদ সম্মেলন করে আমি বলছি যে এই অভ্যুত্থান শুধু জুলাই যোদ্ধাদের কৃতিত্ব না, এখানে হেফাজতের কৃতিত্ব সবচেয়ে বেশি। এবং 9 তারিখ নারায়ণগঞ্জের মহাসমাবেশে এটা আমি বলছি। এরপর থেকেও এই হেফাজতের নেতারা যারা, তারা বলা শুরু করছে 5ই মের বিষয়টা। 5ই মেটাকে তো তারা আলোচনাতেই আনতে চায়নি, এই ন্যারেটিভটাই তারা দেয় নাই। এতে বোঝা যায় যে তারা অনেকটাই অদূরদর্শী, অর্থাৎ পালের হাওয়া যেই দিক সেই দিকেই চলে, নিজেদের অবস্থান, অস্তিত্ব, তাদের কৃতিত্ব, ইতিহাস এটা থেকে সরে যায়। এটা একটা হচ্ছে বড় একটা বিষয়। মূলত হতে পারে যে আসলে এটা নিয়ে যে রাজনীতি করা যায় এটা ওনাদের মাথায়, এটা সবাই না, এই শুভঙ্করের ফাঁকি দেওয়ার মতো লোক সংখ্যায় কম, এরা ক্ষতিকারক, কিন্তু সবাই এই চিন্তা লালন করে না। ওই যে অনেকেই অদূরদর্শী, রাজনৈতিক অসচেতনতা, এটাকে আমি দায়ী করি। আরেকটা বিষয় বলতেছিলেন যে মানে এখানে কি শুধু হেফাজতের অদূরদর্শিতা নাকি এখানে বিএনপির কোনো অ্যাচিভমেন্ট ছিল? যে হ্যাঁ, ছিল। ওই 13 সালের 5ই মে বেগম খালেদা জিয়ার নির্দেশ ছিল ঢাকায় যারা আছে সবাইকে নেমে যাওয়ার নির্দেশ ছিল। তো আমি যতটুকু জানি সাদেক হোসেন খোকা এবং ঢাকার তৎকালীন কিছু নেতৃবৃন্দ বেগম জিয়ার এই নির্দেশ মানে নাই এবং তারা গাদ্দারি করছে। কেন করছে তারা? তাদের চিন্তা ছিল যে ক্ষমতা হেফাজতের হাতে চলে গেলে তারা কি করবে, বা তাদের কি থাকে, আর স্টেক নেওয়ার সুযোগ তো থাকে না। এটা একেবারে সত্য। খালেদা জিয়ার যে নির্দেশনা ছিল একেবারে নেমে যাওয়া মাঠে, কিন্তু ঢাকার বিএনপির নেতৃবৃন্দ, বিশেষ করে সাদেক হোসেন খোকারটাই জানি আমি, সে এবং আরও কিছু, তারা বেগম জিয়ার এই কমান্ডটা মানেনি। তার মানে তো এটা তাদের একটা ইসলামোফোবিয়া একটা প্রকাশ পায় যে হতে পারে। বিএনপির মধ্যে জিয়া রহমান সাহেব ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন, খালেদা জিয়া ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। কিন্তু বিএনপি এমন একটা দল যেখানে প্রচুর বামের ডান আছে। এই বামের ডান যারা, তারা এই সেকুলার চিন্তা চেতনার বিষবাষ্প থেকে মুক্ত হইতে পারে নাই। তারা সবসময় একটা চিন্তা করে, ইসলামপন্থীদেরকে তারা চ্যালেঞ্জ মনে করে, এবং বিএনপি তো ইসলামপন্থীদের প্রভাব বৃদ্ধি পাক, এটাও তারা চায় না। আমরা খালেদা জিয়াকে খুব অ্যাক্টিভ দেখছি, বর্তমান সরকার 5 আগস্ট নিয়ে কোনো একটা বিবৃতি তারা দিল না, 5ই মে নিয়ে। 5ই মে নিয়ে। হ্যাঁ, বেগম জিয়া তো সংসদে দাঁড়িয়ে দীর্ঘ বক্তব্য দিয়ে তীব্র প্রতিবাদ করছে এবং এটার বিচার চাইছিলেন বেগম জিয়া। তো বর্তমান সরকার ডানে বামে তো অনেক বাম আছে, বামের ডান আছে, কিছু সেকুলার আছে, কিছু অ্যাথিস্টও আছে। তা আমি মনে করি আলেম ওলামা, পীরমা সাহেব যদি আরও বেশি সম্পৃক্ত হয় এসব বিষয়ে, পলিটিক্যাল ইন্টেনশন থাকবে না, নন পলিটিক্যালি তারা বিএনপিকে যদি গাইড করে, পরামর্শ দেয়, তাহলে আশা করা যায় এই অভিশাপ থেকে বিএনপি মুক্ত হতে পারবে। এখানে তো আরেকটা বিষয় আছে, জমিয়ত উলামা ইসলাম তো বিএনপির সাথে জোটে আছে, শতবর্ষী দল। কি বলবো, এটাই তো আমার দুঃখ
যে ইসলামপন্থী রাজনৈতিক দল ছাড়া তারা কোনো দলের লেজুর ভিত্তি করবে এটা আমি চাই না। কিন্তু জমিয়ত যেমন বিএনপির লেজুর ভিত্তি করতেছে, আবার বলা হয় মজলিস জামাতের লেজুর ভিত্তি করতেছে। তা আমাদের তো এই লেজুর ভিত্তি ছাড়তে হবে। যতদিন আমরা লেজুর ভিত্তি ছেড়ে নিজস্ব স্বাতন্ত্র্য বোধ নিয়ে না দাঁড়াবো, তো রাষ্ট্র ক্ষমতায় যাওয়া তো দূরে থাক, আমাদের তো টিকে থাকাই মুশকিল হবে। উস্তাদ মোহতারাম, বাংলাদেশের কারবালা খ্যাত শাপলা চত্বর যে ট্র্যাজেডি হলো, এর পরবর্তী বর্তমান যারা নেতৃবৃন্দ আছেন তাদের প্রতি আপনার করণীয় বা আহ্বান কি থাকবে? প্রথমে আমি ঠিক করে দিই, কারবালা একটাই, ইরাকে। এটার কোনো মেসাল নাই, এটার কোনো ভার্সন নাই, কিছু নাই। আমরা বলবো শাহাদাত ক্ষেত্র, কারবালার কোনো তুলনা নেই। আমার পরামর্শ থাকবে যে প্রচুর সংখ্যক লোক শাপলা চত্বরে শাহাদাত বরণ করছে, সে শহীদদের স্মরণে ও তাদের রক্তের ঋণ পরিশোধ করার জন্য আমি চাই হেফাজত ইসলাম বাংলাদেশ প্রথমেই একটা পলিটিক্যাল উইং খুলতে হবে। অর্থাৎ টোটাল হেফাজত পলিটিক্স করবে না, কিন্তু তাদের একটা রাজনৈতিক একটা শাখা থাকতে হবে। তো যারা যারা বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতি করতেছে তারা প্রত্যেকে হেফাজতের বড় বড় পদ নিয়ে বসে আছে, কিন্তু প্রত্যেকে আবার রাজনৈতিক দল আছে। তো তারা হেফাজতের ইমেজটাকে ব্যবহার করে গলাবাজি করার সুযোগ পায়। হেফাজতের ইমেজটাকে ব্যবহার করে তারা পপুলার হচ্ছে, জনপ্রিয় হচ্ছে, কিন্তু ফায়দা নিচ্ছে তাদের দল, হেফাজত তো ফায়দা পাচ্ছে না। অতএব হেফাজতের 13 দফা দাবি আদায় করার জন্যে আমার পরামর্শ থাকবে হেফাজত ইসলাম বাংলাদেশকে পলিটিক্যাল উইং খুলতে হবে। যারা যারা হেফাজতে থাকবে তাদেরকে নিজ নিজ রাজনৈতিক দল বাদ দিয়ে আসতে হবে, হেফাজতের ব্যানারে তাদের রাজনীতি করতে হবে। অর্থাৎ হেফাজত পুরোপুরি রাজনীতিতে না গেলেও তার একটা পলিটিক্যাল শাখা থাকতে হবে। 2 নম্বর হচ্ছে, আমি চাই হেফাজতের কোনো কেন্দ্রীয় কার্যালয় নেই বাংলাদেশ, কখনো হাটহাজারী, কখনো পটিয়া, কখনো ফরিদাবাদ। এত বড় অরাজনৈতিক সংগঠনের একটা কেন্দ্রীয় কার্যালয় থাকা দরকার আমি মনে করি। 3 নম্বর হচ্ছে, হেফাজত প্রতি জায়গায় যে কমিটি গঠন করে এরা খুব কনজারভেটিভ, তারা ইনক্লুসিভ না, অর্থাৎ সকলকে নিয়ে পলিটিক্স করে না বা সংগঠন করে না। দেখা যায় এলাকায় যেয়ে দেখলো যে বড় একজন বক্তা আছে, ওনাকে দেয় সভাপতি, আর বড় পীর সাহেবকে দেয় সেক্রেটারি, আর যত মাদ্রাসা ছাত্র তারা সদস্য। এতে তো হেফাজতের আন্দোলন বা মিশনে সাধারণ জনগণ সম্পৃক্ত হতে পারতেছে না। আমি মনে করি সাধারণ জনগণকে নিয়ে প্রতি জায়গায় হেফাজতের কমিটি গঠন করা উচিত। তাহলে বাংলাদেশে হেফাজত অজেয় হবে এবং তাদের সকল দাবি দাওয়া তারা পূরণ করতে পারবে, এবং বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে হেফাজতের হাতেই তাদের ক্ষমতার বাগডোর থাকবে ইনশাআল্লাহ, আমি মনে করি। ধন্যবাদ ইনসাফকে, ধন্যবাদ আপনাদেরকে। শুকরিয়া।